শুরু করি আমরা 10 নাম্বার এরর কারেকশন। আর আজকে আমরা অ্যাডজেক্টিভের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব, আর এর পরে এরর কারেকশনে আমরা সম্ভবত প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউনের যে ইম্পর্টেন্ট রুলস রেগুলেশন আছে আর যে ইম্পর্টেন্ট এরর কারেকশনগুলো আছে সেইটা নিয়েই আমরা আলোচনা করব। যাই হোক, 1 নম্বর কোশ্চেনে চলে আসি। আর 1 নম্বর কোশ্চেনে আসার আগে দেখো ছখানা ওয়ার্ড এখানে দেওয়া আছে গ্রিন কালারের, তাদের সম্পর্কে আগে আমাদের কিছু নলেজ রাখতে হবে, কারণ এক্সামিনার না এই ছখানা ওয়ার্ডকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউজ করে আমাদের সামনে এরর কারেকশন রূপে পেশ করে দেয়। তাই এদের ইউসেজগুলো জানা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এদের ইউসেজ জানতে গেলে আমাদেরকে সবার আগে 1 2 3 4 চারখানা এক্সাম্পল ভালো করে বুঝতে হবে। 1 নম্বর এক্সাম্পলে বলেছে রাজেন্দ্র প্রসাদ। বলো রাজেন্দ্র প্রসাদকে। রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম প্রেসিডেন্ট। তো যাই হোক, চলে আসি কি এক্সাম্পল দিয়েছে এখানে। রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য ড্যাশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলো এই যে ব্ল্যাঙ্ক যেটা রয়েছে সেখানে তোমাদের লিখতে হবে এই যে ছখানা গ্রিন কালারের যে ওয়ার্ড আছে সেখান থেকে বেছে যে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে। রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য ড্যাশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তোমরা বলে রাজেন্দ্র প্রসাদ আমাদের দেশের প্রথম প্রেসিডেন্ট, তাই এখানে কি হয়ে যাবে? ফার্স্ট। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ যদি আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট হয়, বলতে পারবে যে এই ফার্স্টটা কাকে রিপ্রেজেন্ট করছে? ফার্স্ট তো আমরা বসালাম এখানে, কারণ আমরা এটা জিকের তথ্য, স্ট্যাটিক জিকের তথ্য যে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের দেশের প্রথম প্রেসিডেন্ট। তো প্রশ্ন হচ্ছে এই ফার্স্টটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই ফার্স্টটা দেখো কাকে রিপ্রেজেন্ট করছে? ক্রোমকে রিপ্রেজেন্ট করছে। প্রথম প্রেসিডেন্ট হলেন ইনি, দ্বিতীয় প্রেসিডেন্ট ইনি, তৃতীয় প্রেসিডেন্ট, চতুর্থ প্রেসিডেন্ট, এরকমভাবে করতে করতে কি হলো? লাস্ট প্রেসিডেন্ট ইনি। তো এই যে ফার্স্ট যেটা রয়েছে, এই ফার্স্ট কাকে রিপ্রেজেন্ট করছে? ক্রোমকে। মানে কে প্রথমে, কে সেকেন্ডে, কে তৃতীয়তে, এটা ক্রোমকে রিপ্রেজেন্ট করে। কে ক্রোমকে রিপ্রেজেন্ট করে? এই ফার্স্ট ক্রোমকে রিপ্রেজেন্ট করে। আর সেরকমভাবে লাস্ট কাকে রিপ্রেজেন্ট করে? লাস্টও ক্রোমকেই রিপ্রেজেন্ট করে। বুঝতে পেরেছি? লাস্ট মানে সর্বশেষ। তাহলে এটাও ফার্স্ট আর লাস্ট এই দুটো কাকে রিপ্রেজেন্ট করছে? ক্রোমকে রিপ্রেজেন্ট করছে, মানে সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যেমন 2 নম্বর এক্সাম্পলে আসি। হোয়েন ইউ লাস্ট ওয়েন টু দ্য ডেন্টিস্ট। লাস্ট মানে কি? তুমি কখন, সর্বশেষ কোন সময়ে তুমি ডেন্টিস্টের কাছে গিয়েছো? লাস্ট কোন সময়ে তুমি গিয়েছো? তো 2 নম্বর এক্সাম্পল আমরা বুঝতে পেরেছি এরা ক্রোমকে রিপ্রেজেন্ট করে। তারপরে কি রয়েছে? ফর্মার আর ল্যাটার। চলো ফর্মার আর ল্যাটার সম্পর্কে একটু বুঝে নিই। সাপোজ ধরলাম যে এই একজন ব্যক্তি আছে আর এই আরেকজন ব্যক্তি আছে, এই দুজন ব্যক্তি আছে। এই দুজন ব্যক্তির মধ্যে যখন কম্পেয়ার করা হবে, এই যে প্রথম জনকে বলা হবে ফর্মার আর দ্বিতীয় জনকে বলা হবে ল্যাটার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ফর্মার আর ল্যাটার কাকে বলে? প্রথম জনকে ফর্মার বলে আর দ্বিতীয় জনকে কি বলে? ল্যাটার বলে। তো চলো এবার 3 নম্বর এক্সাম্পলে বোঝার চেষ্টা করি। ভালো করে বুঝবে 3 নম্বর এক্সাম্পলটা। ফর্মার আর লেটার দিয়ে বারবার করে কিন্তু এরা কি তুলে দেয়? এরর তুলে দেয়। তো 3 নম্বর এক্সাম্পলে বলেছে ইট ওয়াজ রেইনিং। বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ লাইটনিং ইন দ্য ইয়ার। এবং বজ্রপাতও হচ্ছিল। মেরি হচ্ছে একজনের নাম। ডিড নট মাইন্ড দ্য ফর্মার প্রবলেম। তো মেরি নামক একজন ব্যক্তি আছে, সে কোনো রকম কোনো কিছু ফিল করছে না, মানে তার কোনো যায় আসছে না যে ফর্মার প্রবলেমের জন্য। এবার বলো এই ফর্মার প্রবলেম মানে কোন প্রবলেমটাই মেরির কোনো কিছু যায় আসছে না। বাট, পরেরটাও পড়ে নি। বাট দ্য ল্যাটার, কিন্তু পরেরটা, ওয়ান ট্রাভেল হার বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড অফ থান্ডার। কিন্তু পরেরটা তাকে কি করছিল? পরেরটা তাকে হচ্ছে ভয় পাইয়ে দিচ্ছিল। কারণটা কি? সে হচ্ছে থান্ডারে ভয় পায়। বুঝতে পেরেছি? তো এবার 3 নম্বর সেন্টেন্সকে আরেকবার পড়ি। তাহলে কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল, তার সাথে সাথে বজ্রপাত হচ্ছিল। এবার মেরি প্রথমটাতে ভয় পায় না, ফর্মার প্রবলেমে তার কোনো কিছু যায় আসে না, কিন্তু ল্যাটার ওয়ানে সে কি পায়? ভয় পেয়ে যায়, কারণ সে থান্ডার দেখে ভয় পায়। তো এবার দেখো এই যে ফর্মার বলতে কাকে বুঝিয়েছে এটা আমাকে বলো। যখনই এটা ফর্মার থাকবে, এই ফর্মার মানে ফর্মার প্রবলেম মানে কোন প্রবলেম? ফর্মার প্রবলেম মানে দেখো দুখানা প্রবলেমের কথা বলেছে। একটা তো রেইনিংয়ের কথা বলেছে আর একটা লাইটনিংয়ের কথা বলেছে। দুখানা ঘটনার কথা বলছে, যে বৃষ্টিও হচ্ছে, বজ্রপাতও হচ্ছে। ফর্মার মানে আমি কি বললাম? দুটো ঘটনার মধ্যে যে ঘটনা আগে ঘটবে। বলো কোন ঘটনা আগে ঘটছে? রেইনিং নাকি লাইটনিং? তোমরা বলো রেইনিং আগে ঘটছে। তাহলে এই যে মেরি নামক যে ব্যক্তিটা রয়েছে, তার কোন জিনিসে যায় আসে না? সে কোন জিনিসে ভয় পায় না? সে ভয় পায় না রেইনিংয়ে। সে ভয় পায় না হচ্ছে রেইনিংয়ে, কিন্তু কোন জিনিসে সে ভয় পায়? ল্যাটার ওয়ান। আর ল্যাটার ওয়ান মানে কোনটা? লাইটনিং।
আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো। তো ফর্মার মানে হচ্ছে আগের জন আর ল্যাটার মানে হচ্ছে পরেরটা। আচ্ছা লেটেস্ট মানে কি? লেটেস্ট মানে হচ্ছে রিসেন্ট নিউজ, যেটাকে বলা হয় রিসেন্ট। রিসেন্ট কোনো কিছুকেই বলা হয় লেটেস্ট। যেমন দেখো 4 নম্বর এক্সাম্পলে রয়েছে অ্যালাউ মি টু সিং টু ইউ মাই লেটেস্ট অ্যান্ড বেস্ট সং। লেটেস্ট মানে কি? যেটা রিসেন্ট, আর বেস্ট মানে তোমরা জানো হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি সব থেকে ভালো। তো লেটেস্ট মানে কি বোঝাচ্ছে? রিসেন্ট। লেটেস্ট মানে হচ্ছে রিসেন্ট, এই কথাটা মাথায় রাখবে। লাস্ট মানে কি? লাস্ট মানে সর্বশেষ, এটা ক্রমকে সাধারণত রিপ্রেজেন্ট করে। ফরমোস্ট একটাই বাকি আছে, ফরমোস্ট। ফরমোস্ট মানে প্রসিদ্ধ, মানে যার প্রচণ্ড খ্যাতি রয়েছে, প্রসিদ্ধ ব্যক্তি, তাকে বলা হয় ফরমোস্ট। যে সব থেকে বেশি প্রসিদ্ধ, খ্যাতিমান, এই ধরনের জিনিসকে বলা হয় ফরমোস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল ব্যাপারটাকে। এবার আসবো আমরা 1 নম্বর এক্সাম্পলে। দেখো এই ছখানা ওয়ার্ডকে না খুব ভালো করে বুঝবে। যদি বলো যে ফরমোস্টে স্যার আপনি এক্সাম্পল দিলেন না, তো আগের ভিডিওতে যতদূর সম্ভব একটা টোটাল এরর কারেকশনই ফরমোস্টের উপরে ছিল, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো 1 নম্বরে কি বলেছে? ইউ ক্যান ট্রাস্ট দিস এজেন্সি, তুমি এই এজেন্সির উপরে ট্রাস্ট করতে পারো। ফর দ্য লাস্ট নিউজ, লাস্ট নিউজের জন্য তুমি একে কি করতে পারো? ট্রাস্ট করতে পারো। অফ দিস উইক। তো এবার একটা জিনিস ভেবে দেখো যে এখানে কি নিউজের কথা বলছে? লাস্ট নিউজের জন্য নাকি লেটেস্ট নিউজের জন্য? লাস্ট কাকে রিপ্রেজেন্ট করে? লাস্ট তো ক্রমকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে কি হওয়া উচিত? এখানে হওয়া উচিত লেটেস্ট। লেটেস্ট মানে কি বোঝাচ্ছে? হচ্ছে রিসেন্ট নিউজ। তাহলে এখানে কি হওয়া উচিত? লেটেস্ট নিউজ হওয়া উচিত। অপশান সি মানে পার্ট সিতে আমাদের এরর রয়েছে। চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে করার জন্য স্টার দিয়ে দাও, ডবল স্টার ইউজ করে দাও, কারণ যখনই লেভেল, কোশ্চেনের লেভেল যখনই ভালো হবে 2 নম্বরের মতো কিন্তু কোশ্চেন চলে আসবে। বলেছে অফ দ্য 2 অ্যাক্টরস, দুটো অ্যাক্টরের মধ্যে ফিরোজ ইজ দ্য লাকিয়েস্ট, টেক ফর গ্রান্টেড, ফুল স্টপ। আচ্ছা 2 নম্বর কোশ্চেনকে আগে হাঁটাই আমরা, আগে চলে আসি এক্সাম্পলের দিকে। এই যে একটা এক্সাম্পল রেডি করে রেখেছি, একে আগে বুঝি। ইন দ্য 2 ব্রাদার্স রাহুল ইজ টল, এর মানেটা কি? বলছে দুজন ভাই আছে তার মধ্যে রাহুল হয় লম্বা। দুজন ভাই আছে তার মধ্যে রাহুল হয় লম্বা। কোনো ভুল আছে? দেখে তো কোনো ভুল মনে হবে না, কিন্তু গ্রামাটিক্যালি যদি আমরা আসি, টেকনিক্যালি যদি আসি, তো এবার বোঝার চেষ্টা করে কি বলা হচ্ছে। আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে আঁকার চেষ্টা করি। সাপোজ ধরলাম যে এই যে রয়েছে এই একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মধ্যে দুজন ভাই আছে, এই একটা ভাই আর এই একটা ভাই। একটা ভাই দুটো ভাই, একটা ভাইয়ের নাম রাহুল আর একটা ভাইয়ের নাম অন্য কিছু। এবার বলছে এই দুটো ভাইয়ের মধ্যে একটা ভাই মানে কোন ভাই? রাহুল, যে কি হয়? যে হয় টল। তাহলে কি বুঝতে পারলাম যে এই যে দুটো ভাই যেটা রয়েছে এই গোলের মধ্যে, দেখো এই যে দুটো ভাই যেটা রয়েছে, এই ভাই আর এই ভাই, 2 ভাইয়ের মধ্যে কম্পেয়ার করে আমি কি বুঝতে পারছি? কে লম্বা হচ্ছে? রাহুল লম্বা হচ্ছে। 2 ভাইয়ের মধ্যে যখন তুলনা করছি তখন কে লম্বা হচ্ছে? রাহুল। 2 ভাইয়ের মধ্যে যখন আমি কি করছি? আমি দুজনের ভাইয়ের মধ্যে একজনকে আমি বেছে নিচ্ছি, বাচ্ছে কি বাচ্ছি না? আর যখনই ভালো করে বোঝো, এবার আরেকবার পয়েন্টগুলোকে আমি একটু রিপ্রেজেন্ট করি তোমাদের সামনে। 1 নম্বর পয়েন্ট আমি কি বললাম? যে ইন দ্য 2 ব্রাদার, 2 ভাইয়ের মধ্যে রাহুল ইজ টল, 2 ভাইয়ের মধ্যে রাহুল কি হয়? লম্বা হয়। সবার আগে বলো যে দুটো ভাই আছে, বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছ যে দুটো ভাই আছে, দুটো ভাইয়ের মধ্যে আমি একটা ভাইকে সবার আগে বাচ্ছি কি বাচ্ছি না? তোমরা বলো একদম বাচ্ছেন। আর যদি বাছা হয় তাকে আমরা কি বলি? সিলেকশন বলি। আর যখনই আমরা সিলেকশন করব তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? অফ প্রিপোজিশন ব্যবহার করব। সিলেকশনের জন্য আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। এর আগের ভিডিওতেও কিন্তু আমরা এটা নিয়েই আলোচনা করেছিলাম। নাম্বার 2-এ চলে আসি, নাম্বার 2 পয়েন্টের দিকে চলে আসি। 2 ভাইয়ের মধ্যে আমরা কি করছি? সিলেকশন তো করছি, তার সাথে সাথে কম্পেয়ারও করছি। আচ্ছা দুজনের মধ্যে যদি কম্পেয়ার হয়, আমাকে বলো কম্পেয়ারে কোন ডিগ্রি বসে? কম্পারেটিভ ডিগ্রি কি বসবে কি বসবে না? কম্পারেটিভ ডিগ্রি বসবে। আর দুজনের মধ্যে যেহেতু একজনকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এবার আমার পয়েন্ট ভালো করে শোনো। নাম্বার 1 পয়েন্ট তো বুঝতে পারলাম, দুজনের মধ্যে একজনকে কি করছি? সিলেকশন করছি, যে এ লম্বা, এ ভালো, এ খারাপ, এটাকে সিলেকশন করছি। 2 নম্বর পয়েন্টে আমি কি বললাম? দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তাই কম্পারেটিভ ডিগ্রি। এবার দুজনের মধ্যে যেহেতু একজন, ভালো করে বোঝো, দুজনের মধ্যে একজনকে আমি কি করছি? ভালো জায়গায় রাখছি বা খারাপ জায়গায় রাখছি বা অন্য কোনো জায়গায় রাখছি, মানে কম্পারেটিভ ডিগ্রি তারা রাখছি। সুতরাং একজনকে যেহেতু রাখছি, তাহলে এই একজন নির্দিষ্ট হয়ে আসছে কি আসছে না? আর যেহেতু নির্দিষ্ট হয়ে আসছে, তাই তার আগে কি বসবে? দা আর্টিকেল বসবে।
খুব ইম্পর্টেন্ট। আর এই কনসেপ্টকে তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, মুখস্থ নয়, কনসেপ্টকে বোঝো। সবার আগে কি বললাম, সিলেকশন হওয়ার জন্য অফ প্রিপোজিশন বসালাম। তারপরে কি বললাম যে কম্পেয়ার হচ্ছে, তাই কম্পারেটিভ ডিগ্রি। দুজনের মধ্যে একজনকে কি করা হচ্ছে, স্পেসিফাই করা হচ্ছে, তাই এখানে কি বসছে, দ্য আর্টিকেল বসছে। চলো এক্সাম্পলে চলে আসি। ইন দ্য টু ব্রাদার, দুটো ভাইয়ের মধ্যে, তো এখানে সিলেকশন করা হচ্ছে দুটো ভাইয়ের মধ্যে একজনকে সিলেকশন করা হবে। তাহলে এখানে অন্য কোনো প্রিপোজিশন বসবে না, এখানে কোন প্রিপোজিশন বসবে, অফ বসবে। কেন বসবে, কারণ এটা সিলেকশন হচ্ছে, তাই ইনকে আমরা কাটলাম, আর এখানে কি হবে, অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে রাহুল ইজ টলার, রাহুল কি হয়, রাহুল ইজ টলার, রাহুল হয় লম্বা। তো আমি কি বলেছি, এখানে কি বসবে, সবার দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাই টল নয়, কি হবে, টলার হবে। কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলাম। আর কম্পারেটিভ ডিগ্রির আগে রাহুলকে স্পেসিফাই করার জন্য আমরা কি বসালাম, দা বসালাম। বুঝতে পেরেছো প্রবলেমটা? বারবার করে এই কোশ্চেন কিন্তু রিপিট করে দেবে। তো চলো এটাকে বুঝি। অফ দ্য টু অ্যাক্টরস, ফিরোজ ইজ দ্য লাকিয়েস্ট। শুরু থেকে চলে আসি, দেখো এখানে কি রয়েছে, অফ আছে, তো অফে কোনো এরর নেই। অনেক সময় কি চলে আসে, অফ এরর চলে আসে, বিটুইন দিয়ে দেয়, এমন দিয়ে দেয়, এই জিনিসগুলো অফের পরিবর্তে দিয়ে দেয়। কিন্তু আমরা জেনে গেলাম সিলেকশন হওয়া মানে অফ এই প্রিপোজিশনটা ইউজ হয়। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও যখন সিলেকশন হয় সেই ক্ষেত্রেও দেখবে অফ প্রিপোজিশন ইউজ হচ্ছে। তারপরে কি বলছে, ফিরোজ ইজ দ্য লাকিয়েস্ট, দুজন অ্যাক্টরের মধ্যে কার মধ্যে কম্পেয়ার হচ্ছে, দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে। আর দুজনের মধ্যে যদি কম্পেয়ার হয় তো এই জিনিসই হবে, অফ হবে, কম্পারেটিভের আগে দা হবে। কিন্তু এখানে দেখো দা বসানো আছে, কিন্তু কার আগে, সুপারলেটিভের আগে। তো কি হবে, এটা লাকি এস্ট হবে না, লাকি আর হবে। কি হবে, লাকি আর হবে। তো লাকি এস্টকে কেটে কি করে দাও, লাকি আর করে দাও। পরেরটাতে দেখা যাক, দিস বুক ইজ আনডাউটেবলি প্রেফারেবল দ্যান দ্যাট ইন মেনি রেসপেক্ট। তো আমি এখানে আটকে গেলাম, আমি আটকে দেখতে পেলাম যে এখানে কি আছে, প্রেফার আছে, প্রেফারেবল আছে। আর আমরা কি জানি, প্রেফারেবলের পরে দেন বসে না, টু বসে। বারবার কিন্তু আমি বলে দিচ্ছি এই ধরনের ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, যে প্রেফারেবল, প্রেফার, সিনিয়র, জুনিয়র, এগুলো নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছি। এরপরে দেন বসে না, কি বসে, টু বসে। পরেরটাই চলে আসি, সোনু ক্যান সিং মাচ দেন 30 সং। আচ্ছা, এই পর্যন্ত গিয়ে তোমরা আটকাবে কি আটকাবে না? তোমরা বলে এটা খুব সিম্পল, দুখানা পার্ট করা হয়ে গেছে অ্যাডজেক্টিভের, এটা লাস্ট পার্ট, তো এটা দেখেই বোঝা যাচ্ছে সোনু ক্যান সিং মাচ দেন নয়, মোর দেন, মোর দেন। মাচ দেন কেন হবে, এটা কি হবে, মোর দেন হবে। এটা তো কমন সেন্সেই চলে আসবে, মোর দেন 30 সংস। তো অপশন বিতে এরর রয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা আগেরটা। তরুণ ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ ইন দিস ক্লাস। নাম্বার 5-এ চলে আসি, আর 5কে ভালো করে বোঝো। কি বলছে, তরুণ হয় বেস্ট, তরুণ হয় সব থেকে ভালো, অফ দ্য টু বয়েজ। তোমরা বলে একটু আগেই তো আমরা এটা করলাম, এখানে কার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, দুজন বালকের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। এই একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বালক আছে আর এখানে একটা বালক আছে। এই দুটো বালকের মধ্যে, দুজনের মধ্যে যখনই কম্পেয়ার করা হবে, দুজন ব্যক্তি আছে আর দুজন ব্যক্তির মধ্যে যদি কম্পেয়ার করা হয়, সেই ক্ষেত্রে সবার প্রথমে আমি কি বুঝবো, সিলেকশন হবে অফ দ্বারা। তারপরে কি বুঝবো, যেহেতু দুজনের মধ্যে হচ্ছে তাই কম্পারেটিভ ডিগ্রি বসবে, আর কম্পারেটিভ ডিগ্রির আগে কি বসবে, দা বসবে, তাকে স্পেসিফাই করার জন্য। তো এখানে সেম জিনিস বলেছে, দুজন ব্যক্তির মধ্যে, দুজন বালকের মধ্যে তরুণ হয় বেস্ট। তো আমরা দেখতে পাচ্ছি অফ রয়েছে প্রিপোজিশন, অফ প্রিপোজিশন থাকবে সিলেকশনের জন্য। তারপরে কি রয়েছে, দা বেস্ট, দা আর্টিকেল ঠিক আছে, কিন্তু তারপরে কি বসা উচিত, কম্পারেটিভ ডিগ্রি বসা উচিত। কিন্তু এখানে কি বসানো আছে, বেস্ট বসানো আছে। তাই তোমাকে কি লেখাতে হবে, কম্পারেটিভ ডিগ্রির জন্য বেটার ইউজ করতে হবে। খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে ভালো করে। চলে আসি নাম্বার 6-এ, বলেছে মেনি পিপল থিঙ্ক দ্যাট ডেথ ইজ প্রেফারেবল দ্যান। তো আবার প্রেফারেবলই রয়েছে, বলো হচ্ছে কোন পার্ট এরর আছে, দেখার সাথে সাথে বলবে। তোমরা বলবে প্রেফারেবলের সাথে কোনোদিনও দেন বসে না বা দেন বসে না, কি বসবে এখানে, টু বসবে। খুব ইজি। চলে আসি পরেরটাতে, আশা করি তোমরা 6 নাম্বার প্রত্যেকে পেরেছো। সাথে চলে আসি, উই শুড বি রেসপেক্টফুল টু দ্য ওল্ডার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। ভালো করে বুঝি, উই শুড বি রেসপেক্টফুল টু দ্য এল্ডার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। এর মানে কি, আমাদের হওয়া উচিত রেসপেক্টফুল কাদের প্রতি, আমাদের ফ্যামিলির যে ওল্ডার মেম্বার আছে তাদের প্রতি। তো আমাকে বলো কোনো এরর আছে, তোমরা বললে যে ওল্ডার কেমন একটু সন্দেহ সন্দেহ লাগছে। তো চলো এটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। সবার প্রথমে রয়েছে ওল্ডার, আর একটা ওয়ার্ড লিখবো হচ্ছে এল্ডার।
খুব ভালো করে বুঝে নেবে। এই যে ওল্ডার যেটা রয়েছে, ওল্ডার মানে হচ্ছে বয়স্ক, এল্ডার মানেও হচ্ছে বয়স্ক। যে তোমার থেকে বড় তাকে বলা হয় ওল্ডার, যে তোমার থেকে বড় তাকে বলা হয় এল্ডার। তাহলে দুজনের মধ্যে ফারাক কি, ফারাকটা বুঝে নাও। এই এল্ডার, এল্ডার আমি তখন আমার পরিবারের যে সদস্যরা আমার থেকে বড়, ভালো করে বোঝো, আমার পরিবারের যে সদস্যরা আমার থেকে বড় তাদেরকে আমরা কি বলবো, এল্ডার। তাহলে আমি এল্ডার কাদেরকে বলবো, ব্লাড রিলেশন যাদের সাথে আমাদের রয়েছে, ব্লাড রিলেশন, যার সাথে আমার ব্লাড রিলেশন রয়েছে আর যারা আমার থেকে বড় তাদেরকে আমি কি বলবো, এল্ডার। কিন্তু আমাদের ধরে নাও সাপোজ ব্লাড রিলেশন নেই, কিন্তু পাড়ার যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যারা আমাদের থেকে বড়, আমরা অফিসে যারা আমার থেকে বড় তাদেরকে আমি কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে ওল্ডার। বুঝতে পেরেছি ব্যাপার? তাহলে হচ্ছে ফ্যামিলির যে মেম্বাররা আমাদের থেকে বড় তাদেরকে আমি কি বলবো, এল্ডার, তাদেরকে বলবো হচ্ছে এল্ডার। আর যারা আমাদের পাড়ার আশেপাশে ফ্যামিলি বাদে অন্য যারা আমার থেকে বড় তাকে কি বলবো, ওল্ডার, ও দিয়ে শুরু। তো নাম্বার 7-এ কি বলেছে, নাম্বার 7-এ দেখো কার কথা বলেছে, নাম্বার 7-এ বলেছে ফ্যামিলির কথা। আর ফ্যামিলির কথা বলে এখানে এল্ডার হওয়া উচিত না ওল্ডার হওয়া উচিত, তোমরা বললে এখানে ওল্ডার নয়, কি হওয়া উচিত, এল্ডার বসা উচিত। চলো আসি পরেরটাতে। অফ টিনা অ্যান্ড বিনিতা দ্য ল্যাটার ইজ দ্য মোর বিউটিফুল। আচ্ছা দেখো আবার ওই রকমই দিয়েছে, দুজন ব্যক্তির মধ্যেই তুলনা দিয়েছে, ভালো করে বোঝো, দুজন ব্যক্তির মধ্যে তুলনা দিয়েছে। 8 নম্বরে বলেছে টিনা আর বিনিতা, এই যে দুজন ব্যক্তি রয়েছে, এই একজন টিনা আর একজনা রয়েছে বিনিতা, এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার বলেছে তাহলে আমরা শুরুতেই কি দেব, অফ দেব, হ্যাঁ কি না, তোমরা বলে হ্যাঁ। তারপরে দেখো কি দেবো, দা দেবো, আর দায়ের পরে কি লিখবো, কম্পারেটিভ ডিগ্রি লিখবো, আর এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে। তাহলে সেন্টেন্সে কি কোনো পার্টে এরর আছে, টিনা আর বিনিতার মধ্যে পরের জন্য হয় সব থেকে বেশি সুন্দর, তো এখানে কোনো এরর আছে, দুজনের মধ্যে সিলেকশনের কথা বলেছে, সিলেকশনের জন্য অফ প্রিপোজিশন বসিয়েছি, তারপরে আর্টিকেল দা বসিয়েছি, আর তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসিয়েছি। কোনো এরর, কোনো এরর নেই। তাহলে সেন্টেন্সে নো এররকে টিক করব, তোমরা যদি টিক করে যাও তবে কিন্তু প্রবলেম। কারণ একটু আগে দেখো এই যে লেটার সম্পর্কিত একটা তথ্য আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তো আগে এইটার বোঝানোর চেষ্টা করি। LATER মানে কি, এই লেটার মানে কি, লেটার মানে হচ্ছে পরে, দেরি, লেটার মানে হচ্ছে দেরি। কিন্তু এখানে কি দেরি কোনো সেন্স রয়েছে, ভালো করে সেন্টেন্সটা পড়ি। সেন্টেন্সে কি বলেছে, যে টিনা আর বিনিতার মধ্যে লেটার, লেটার মানে যে দেরি করে এসছে, এরকম সেন্স আসছে। লেটের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিকে বলা হয় লেটার, তো এটা কি ঠিক আছে, এখানে কোনো রকম সেন্সে আসছে না। বলেছে টিনা আর বিনিতার মধ্যে লেটার ওয়ান, লেটার ওয়ান মানে কি বোঝাতে চেয়েছে, পরের জন। যেমন আমরা এর আগে করেছিলাম না, ছখানা ওয়ার্ড দিয়ে, আগে একটু দেখিয়ে দিই। এই ছখানা ওয়ার্ডের মধ্যে এই দেখো লেটার, এই লেটারের বদলে কি করে দিয়েছে, একটা টিকে হাঁটিয়ে ওখানে লিখে দিয়েছে, আর তার মানে কিন্তু টোটালি আলাদা হয়ে যায়। তো আমাদের কি হওয়া উচিত, ল্যাটার হওয়া উচিত, এখানে লেটার নয় ল্যাটার হওয়া উচিত। আর ল্যাটারের অর্থ কি, দুজনের মধ্যে যখনই কম্পেয়ার করা হবে পরের জনকে আমরা কি বলবো, ল্যাটার বলবো। তো বুঝতে পেরেছি, একটা সেন্টেন্সে দু রকমের কনসেপ্ট দিয়ে দিয়েছে। একটা তো গেল সিলেকশনের কনসেপ্ট, আর একটা দিয়ে দিয়েছে দেখো ওয়ার্ডগত হচ্ছে এরর, একটা লেটার হবে নাকি ল্যাটার হবে সেই জাতীয়। তো লেটার মানে আমরা বুঝতে পারলাম কম্পারেটিভ অফ, কার কম্পারেটিভ, কম্পারেটিভ অফ লেট, লেটের কম্পারেটিভকে বলা হয় লেটার। আর ল্যাটার কি, ল্যাটার মানে হচ্ছে পরের ব্যক্তি, পরের জনা, দুজনের মধ্যে যখনই কম্পেয়ার হবে পরের জনকে আমি কি বলবো, ল্যাটার, আর প্রথম জনকে কি বলবো, ফরমার। তবে এখানে কি বসানো উচিত, ল্যাটার নয়, কি বসা উচিত, ল্যাটার, লেটার বসা উচিত নয়, কি বসা উচিত, ল্যাটার বসা উচিত। চলে আসি 9 নম্বরে। 9 নম্বরে বলেছে আই উইল গিভ দ্যাট বয় আ ফিউ বুকস আই হ্যাভ ইন মাই পসেশন। এটা আগে সেন্স বোঝো, সেন্স বুঝলেই তোমরা একে আরামসে কমপ্লিট করে নিতে পারবে। আই উইল গিভ দ্যাট বয়, আমি দিয়েছিলাম ওই বালককে, আ ফিউ বুকস, কিছু বই, আই হ্যাভ ইন মাই পসেশন, যেটা আমার পসেশনে ছিল। সেন্টেন্সের মিনিংটা কি, আগে চলো একটু বোঝার চেষ্টা করি ফিউ, আ ফিউ আর দা ফিউর ব্যাপারটা। সবার আগে বলি যে ফিউ মানে কি, ফিউ মানেও কম, আ ফিউ মানেও হচ্ছে কম, আর যদি বলা হয় দা ফিউ অর্থও হচ্ছে কম, এই তিনটার অর্থই কম। এবার ফিউ মানে এতটাই কম যে এর মধ্যে নেই বললেই চলে, মানে এটা নেগেটিভ সেন্সে ইউজ হয়। এই ফিউটা 1 নম্বরের কেসটা নেগেটিভ সেন্সে ইউজ হয়। 2 নম্বরেটা মোটামুটি আছে, অল্প আছে কিন্তু মোটাও চলার মতো রয়েছে 2 নম্বর এটা, তাহলে এটা পজিটিভ সেন্সে ব্যবহৃত হচ্ছে। 3 নম্বর দা ফিউ মানে যতটা আছে, কম আছে, তিনটের মানে কম, কিন্তু দা ফিউ মানে যতটা আছে, কম আছে কিন্তু যতটা আছে ততটাই, যতটা আছে ততটাই দিয়ে দেওয়াকে বলা হয় দা ফিউ।
তাহলে ফিউ হচ্ছে নেগেটিভ সেন্সে নেই বললেই চলে। আ ফিউ মোটামুটি পরিমাণে আছে, মানে অল্প আছে কিন্তু মোটা এমন পর্যায়ে আছে যে পর্যায়ে চলে যাবে, মানে চলে আর কি, যে পর্যায়ে থাকলে একজনের চলে যায় তাকে বলা হয় আ ফিউ। দা ফিউ মানে যতটা আছে ততটাকেই বলা হচ্ছে, টোটালটাকেই বলা হয় দা ফিউ। এবার বোঝার চেষ্টা করি, আমার কাছে যা যা আছে আমি দেব ওই বালকটাকে, আমার কাছে যা যা আছে আমার পসেশনে মানে আমার অধিকারে যে যে বইগুলো আছে আমি সব বইগুলোই তাকে দিয়ে দেবো। তো এখানে আ ফিউ কথাটা কি ঠিক আছে? আ ফিউ মানে তো চলার মতো দিয়ে দেবো, কিন্তু কি বলেছে আমার পসেশনে যে বইগুলো আছে, আমার পসেশনে যে বইগুলো আছে আমি সেগুলো বালকটাকে দিয়ে দেবো। তা এখানে কি আ ফিউ ঠিক আছে? তোমরা বললে না, এখানে তাহলে কি বসবে? আমার কাছে যত বই আছে, আমার কাছে অল্প বই আছে কিন্তু যতগুলো বই আছে সব বইগুলো দিয়ে দেবো। তাই এখানে কি বসে যাবে? দা ফিউ। দা ফিউ মানে যে অল্প বই আছে কিন্তু যতগুলো আছে সবগুলো দিয়ে দেবো। কি দেখে বুঝলাম দা ফিউ? এ দেখো অপশন ডি পার্টে রয়েছে আই হ্যাভ ইন মাই পসেশন, আমার অধিকারে যত বই আছে সেগুলো আমি তাকে দেব, আমার অধিকারে যত বই আছে সেগুলো দেবো। তো নাম্বার ডি পার্টি হচ্ছে বুঝিয়ে দিয়েছে সমস্ত কিছুকে। চলে আসি পরেরটাতে, আই নো দ্যাট হি হ্যাজ বিন সিক ফর আ ভেরি লং টাইম অ্যান্ড উইল নট অ্যাটেন্ড হিজ ডিউটি। তো ভালো করে বলছো, এটা হচ্ছে ওয়ার্ডগত এরর আর ভোকাবুলারিগত এরর একে বলা হয়। সবার আগে বুঝতে হবে সিকের ইউজটা কি, সিক কাকে বলে আগে এটা বুঝতে হবে। সিক আমরা কখন ব্যবহার করতে পারি? যে কোনো রকম অসুস্থ হয়ে গেলে আর আমরা সিক বলে দেবো, এটা কিন্তু একদম সঠিক নয়। সিক আমরা তখন ব্যবহার করব যখন আমাদের ছোটোখাটো কিছু শরীর খারাপ হয়েছে, ছোটোখাটো যদি কোনো শরীর খারাপ হয় সেই ক্ষেত্রে আমরা সিক ইউজ করব। যেমন একটু সর্দি হলো, কাশি হলো, একটু অল্প একটু জ্বর এলো, একদিনের মধ্যে দুদিনের মধ্যে ঠিক হয়ে গেল, তাকে আমরা সিক বলবো। কিন্তু আমাদের যদি একাধিক মানে সিরিয়াস কোনো রকম শরীর খারাপ হয়, সাপোজ জ্বরে ভুগছি 10 দিন 15 দিন, বুঝতে পেরেছি, এমন জ্বর যেটা কমছে না, ঠান্ডা লেগেছে সেটা কন্টিনিউভাবে চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইল ব্যবহার করব। তো ভালো করে বোঝো, সিক আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? যেটা খুব একটা মেজর শরীর খারাপ নয়, কিন্তু মেজর শরীর খারাপের জন্য আমরা কি ব্যবহার করব? ইল ব্যবহার করব। চলে আসি 10 নম্বরে, আই নো দ্যাট আমি জানি যে হি হ্যাজ বিন সিক সে ছিল অসুস্থ, ফর আ ভেরি লং টাইম অনেক দীর্ঘ সময় ধরে, অ্যান্ড উইল নট অ্যাটেন্ড হিজ ডিউটি এবং সে তার ডিউটি কি করতে পারছিল না? পালন করতে পারছিল না, মানে ডিউটি যোগ দিতে পারছিল না এই কারণে। তো এখানে বলো সিক হওয়া উচিত নাকি ইল হওয়া উচিত? তোমরা বললে যদি এখানে সিক হতো, যদি সেই ব্যক্তিটা সিক হতো মানে হচ্ছে সে যদি অল্প সময়ের জন্য যদি অসুস্থ হতো, তার যদি সেরকমই যদি শরীর খারাপ না হতো, তবে সে লং টাইমের জন্য কেন ডিউটি অ্যাটেন্ড করবে না? সে নিশ্চয় তার সিরিয়াসনেসটা, তার অসুস্থতাটা খুবই সিরিয়াস, সেই কারণে সে দীর্ঘ সময় ধরে অসুস্থতার মধ্যে পড়ে রয়েছে, তাই সে ডিউটি জয়েন করতে পারছে না। তাহলে বলো সিক যে ওয়ার্ডটা রয়েছে সেটা কি কারেক্ট ওয়ার্ড? সেটা কারেক্ট নয়। এখানে কি বসা উচিত? ইল বসানো উচিত। ইল বসালে সেটা হবে কারেক্ট। তো অপশন বিতে ছিল আমাদের এরর। আশা করি তোমরা ব্যাপারগুলোকে বুঝতে পেরেছো। আর অ্যাডজেক্টিভের এটা পার্ট 3 ছিল, তোমরা এর আগের দুটো ভিডিওতেই মোটামুটিভাবে একটা সেন্স কিন্তু নিয়ে নিয়েছো। তো যাই হোক, পরের ভিডিওতে প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব।